আসসালামু আলাইকুম। এনআরএ গ্রুপ পক্ষ থেকে আছি আপনাদেরকে অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই জানেন কেরালার সিম একটি লাভজনক ফসল। আর এই কেরালার সিম চাষ করে অনেক কৃষক লাভবান হয়েছেন। কেরালার সিম যদি আপনারা চাষ করতে চান, সর্বপ্রথম আপনাদেরকে জমি নির্বাচন করতে হবে। কেমন জমি নির্বাচন করবেন? জমি নির্বাচন করবেন আপনারা দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি দিয়ে, কারণ দোআঁশ এবং বেলে দোআঁশ মাটিতে প্রচুর পরিমাণে সিমের ফলন পাওয়া যায়। জমি নির্বাচন হয়ে গেলে সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে, মাদা প্রস্তুত করতে হবে। কেরালার সিম চাষ করার জন্য সবাই মাদা প্রস্তুত করে 7 ফিট পর পর, কিন্তু আমি মাদা তৈরি করব মাত্র 4 থেকে 5 ফিট দূরত্বে। এরও একটি কারণ আছে, আমি সেটা আপনাদেরকে পরে বলবো। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করে দিই। দর্শক, আপনারা আমার জমিটাতে প্রচুর পরিমাণে ঘাস দেখতে পাচ্ছেন। এর কারণ এর আগে কিন্তু এখানে আমার করলার জাঙি ছিল। তো করলা চাষ সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে, আপনারা আমার চ্যানেল থেকে দেখে নেবেন। আমি বন মারা দিয়ে ঘাসগুলোকে ধ্বংস করছি। তো এখন আমি মাদা তৈরি করব। বিসমিল্লাহ। মাদাটা একটু ভালোভাবে গর্ত করবেন, কারণ মাদাটা যত গর্ত করবেন গাছের শিকড়গুলো তত দ্রুত ভিতরে চলে যাবে। আমার গর্ত করা হয়ে গেছে। এখন এইখানে আমি 2 থেকে 3 কেজি ভার্মি কম্পোস্ট দিব। আপনারা গোবরও দিতে পারেন। যদি গোবর দেন তাহলে আপনারা অবশ্যই 8 থেকে 10 কেজি গোবর দিবেন। এখন বলতে পারেন যে আপনি বললেন যে ভার্মি কম্পোস্ট বা জৈব সার দিলে 3 কেজি আর গোবর দিলে কেন 8 কেজি দিতে হবে? আসলে এখানে একটা কারণ আছে। কারণ ভার্মি কম্পোস্ট বা যে জৈব সারগুলো যে হয়, এগুলো কিন্তু অনেকগুলো উপাদানের মিশ্রণে হয়। এখানে 5 থেকে 7টা উপাদানের মিশ্রণে হয়। এই জন্য এগুলো 3 কেজি দিলে হবে। আর যদি গোবর দেন তাহলে গোবর কিন্তু শুধু একটি উপাদান, এজন্য গোবর দিলে 8 থেকে 10 কেজি দিতে হবে। আর একটি কথা, এই ভার্মি কম্পোস্ট কিন্তু আপনারা নিজে বাড়িতেই তৈরি করতে পারবেন। এই ভার্মি কম্পোস্ট কী হবে, নিজেই বাড়িতে তৈরি করে আপনারা জমিতে দিবেন। এর একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ভার্মি কম্পোস্ট তৈরির সঠিক নিয়ম। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব, আপনারা ভিডিওটি দেখে আসবেন। তো আমার ভার্মি কম্পোস্ট দিয়ে আমি একটু চটাচটি করে দিলাম। এরপরে যে কাজটি করতে হবে, আপনাদেরকে 50 থেকে 70 গ্রাম পরিমাণ ইউরিয়া সার দিতে হবে। তারপরে 50 থেকে 70 গ্রাম পরিমাণে দিয়ে দিবেন ডিএপি সার। তারপরে দিবেন 50 থেকে 70 গ্রাম পরিমাণে এমওপি সার, যেটাকে ইটের গুঁড়ার মতো দেখা যায় অনেকটা। তারপর দিয়ে দিবেন একটু দানা ফুরাটান। তো আমার দেওয়া হয়ে গেছে, আমি একটু অল্টারনেট করে দিব। আমি মাটি দিয়ে দিচ্ছি। ভালোভাবে কিন্তু অল্টারনেট করে দিবেন। এইভাবে দেওয়ার পরে আপনারা 3 থেকে 4 দিন রেস্ট দিবেন, যেন সারটা মাটির সাথে মিশে যায়। আর একটা কথা, যদি আপনারা গোবর দেন তাহলে কিন্তু অবশ্যই 10 থেকে 15 দিন ফেলে রাখতে হবে, কারণ কাঁচা গোবরে প্রচুর পরিমাণে গ্যাস থাকে। গোবর দেওয়ার 3-4 দিন পরে যদি আপনারা এইভাবে মাদা তৈরি করে বীজ বপন করেন, তাহলে কিন্তু বীজ পচে যাবে গ্যাসে এবং জার্মিনেশন নাও হইতে পারে বীজের। তো এভাবে 3-4 দিন রেখে দেবেন যদি জৈব সার দিয়ে করেন। রাখার পরে 3-4 দিন পরে আবার একটু ভালোভাবে মাটি দিয়ে আবার অল্টারনেট করে দেবেন। আমার মাদা প্রায় প্রস্তুত। এখন মাদা প্রস্তুত করবেন কিন্তু অবশ্যই মাটি থেকে 10 সেন্টিমিটার উঁচু করে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার জমিটা কিন্তু এই সমান। এই জমি থেকে 10 সেন্টিমিটার উপরে আমরা মাদা প্রস্তুত করব। আমার মাটি থেকে 10 মিটার উপরে মাদা প্রস্তুত। এখন আমি মাদাটা একটু সমান করে দিব। আর মাদার মাটিগুলো যেন একবার ঝুরঝুরে হয়, কারণ সিমের যে বীজটি আমরা বপন করব, এই বীজের উপর যদি একটা মাটির চাপা পড়ে, সেখান থেকে কিন্তু জার্মিনেশন হইতে অনেক সমস্যা হবে। আমি হাঁপাই গেছি। তারপর আমার মাদা প্রস্তুত। এখন আমি বীজ বপন করব। বীজ বপনের সময় আপনারা কি করবেন, এখানে একটু পরিমাণে
দানাদার বীজ দিয়ে দিবেন। দানাদার বীজ দিলে হবে কি, অনেক সময় দেখবেন যে এখানে অনেক প্রকার পোকা হয়, কেঁচো হয়, তারপরে উই পোকা হয়, পিঁপড়া হয়, হলে কি ওরা ওই বীজগুলোকে খেয়ে নিতে পারে। যার কারণে আপনারা একটু দানাদার বীজ দিয়ে দিবেন। দেওয়ার পরে যখন বীজ দেওয়া হয়ে যাবে তখন আবার উপরে আরেকটু দানাদার বীজ দিয়ে দিবেন। তো বীজ বপন করার আগে অবশ্যই ছত্রাকনাশক দিয়ে বীজগুলোকে শোধন করে নেবেন, নাহলে কিন্তু ছত্রাকজনিত কারণে বীজ পচে যেতে পারে, অথবা অনেক রকমের রোগ পরবর্তীতে হয় বীজজনিত কারণে। তো এখন আমি বলি, আমি মাদাগুলো কেন 4 থেকে 5 ফিট দূরত্বে রাখছি। সবাই 7 ফিট করে, এটা কিন্তু আমি আপনাদের শুরুতে বলছিলাম যে আমি শেষে বলবো, পরে বলবো। তো এখন আমি বলি কেন আমি 5 ফিট দূরত্বে মাদা প্রস্তুত করছি। এর মেইন কারণ হচ্ছে, সবাই একটা মাদায় দেয় 3 থেকে 4টি বীজ, কিন্তু আমি একটি মাদায় দিব মাত্র 2টো বীজ। কারণ যেখানে 3টা গাছ বেড়ে ওঠে, ওই একটা মাদায় যদি আমি 2টা বীজ দিই, আমার গাছগুলো খুব সুন্দরভাবে দ্রুত বেড়ে উঠতে পারবে এবং তারা খাবারও বেশি পাবে। এজন্য আমি একটি মাদায় 2টি বীজ বপন করব। তো বীজ বপন করার জন্য একটু আঙ্গুল দিয়ে একটু ছিদ্র করে নিলাম, নিয়ে বীজটি দিয়ে দিলাম। এই সাইডে আরেকটি নিয়ে আমি আরেকটি বীজ দিয়ে দিলাম। দেওয়ার পরে সাইডের যে ঝুরঝুরো মাটিগুলো আছে, এগুলো আপনারা উপরে দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। যখন বীজ দেওয়া হয়ে যাবে তখন আবার উপরে আরেকটু দানাদার বীজ দিয়ে দিবেন। বীজ বপন করা হয়ে গেলে, যেহেতু বর্ষাকাল, এজন্য আমরা উপরে একটি কচুর পাতা অথবা খড় অথবা এভাবে প্লাস্টিক দিয়ে ঢেকে দেব। কেন ঢেকে দেবো? কারণ যে পরিমাণে বৃষ্টি হয় বর্ষাকালে, যদি অতিরিক্ত বৃষ্টি হয় এখানে, তো এখানে যদি অতিরিক্ত বৃষ্টি পড়ে, মাদার যে মাটিগুলো আছে একবারে চাপা লেগে যাবে। আর যখন অতিরিক্ত চাপা লাগবে তখন কিন্তু বীজগুলো জার্মিনেট হতে সমস্যা হবে। আর যদি আমরা এইভাবে প্লাস্টিক অথবা কচু পাতা অথবা খড় দেই, তাহলে হবে কি, মাটিটা নরমই থাকবে, খুব দ্রুত জার্মিনেশন হবে বীজের। এজন্য আমি কচুর পাতা দিলাম। কচুর পাতা দিয়ে যেন উড়ে না যায়, এজন্য একটু মাটি দিয়ে দিবেন। মাটি দিয়ে দিবেন। মাটি দেওয়া হয়ে গেলে ব্যাস, দেখবেন 3 থেকে 4 দিন পরে আপনার বীজ খুব সুন্দরভাবে জার্মিনেশন হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আমি 3 দিন পরে আমার মাদাগুলো দেখতে আসলাম, কি সুন্দরভাবে আমার বীজগুলো জার্মিনেশন হয়েছে। এই দেখেন কত সুন্দরভাবে জার্মিনেশন হয়েছে। আমি আপনাদেরকে আরো কয়েকটা মাদা দেখাচ্ছি। যে আরেকটি মাদা, এটা এই গাছটা অনেক বড় হয়ে গেছে, এটা ছোট আছে। তো এখানে কিন্তু বীজ বপন করার পরে কিন্তু আপনাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যার কারণে আমার অনেকগুলো লস হয়ে গেছে। আসলে প্রতিদিন ভোরবেলা কিন্তু আপনাকে জমিতে আসতে হবে। কারণ ভোরবেলা যদি আপনি জমিতে না আসেন, আপনার এই যে পাখিগুলো আছে, শালিক পাখি, তারপরে আরো অন্যান্য পাখিগুলো যে আছে, ওরা কি করে, যখন জার্মিনেশন হয় তো প্রথমে কিন্তু গাছের যে এই যে শাখাটা আছে, এটা কিন্তু বের হয়। তো এই শাখাটাকে ওরা কি মনে করে, কেঁচো মনে করে। কেঁচো মনে করে এখানে কি করে, ঠোকর দিয়ে খেয়ে ফেলার জন্য তুলে ফেলে। আর যখন তুলে ফেলে ব্যাস, গাছটা মারা যায়। এভাবে কিন্তু আমার অনেকগুলো মাদার বীজ নষ্ট হয়ে গেছে। আমি আপনাদেরকে কয়েকটা মাদা দেখাচ্ছি। আমার এই যে এইখানে দেখেন, আমার এই যে এই বীজটাকে কিন্তু মেরে ফেলছে, এই যে এটাই কিন্তু মেরে ফেলছে। তারপর আমি আরো একটা মাদা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমার যে এইখানকার, এই যে আমার এইখানকার, এই যে আমার এই জায়গার বীজটা কিন্তু খেয়ে ফেলছে। দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গার বীজটা কিন্তু খেয়ে ফেলছে। এই যে কত সুন্দরভাবে জার্মিনেশন হয়েছিল, সেই গাছটা আমার খেয়ে ফেলছে। প্রতিদিন ভোরবেলা এবং বিকেলবেলা আসে আপনারা পাখি তাড়াই দিবেন। যদি পাখি তাড়াই না দেন, তাহলে কিন্তু এইভাবে আপনার বীজ খেয়ে নেবে। আপনার যে চারা, ছোট ছোট চারাগুলো আছে, 2 দিন বা 1 দিনের চারাগুলো, সেগুলাকে এই পাখি খেয়ে নেবে। সুপ্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন। কেরালার সিম চাষ সম্পর্কে আমি আরো অনেকগুলো ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।